কি প্যাটার্ন, তাহলে প্যাটার্ন দিয়ে আমরা সাধারণত কি বুঝি? কোনো একটা কিছুর সুসংগঠিত একটা হার, অর্থাৎ একটা নির্দিষ্ট ধারা অনুযায়ী কোনো জিনিস যদি সামনে আগায় তাহলে সেটা কি আমরা কি বলতে পারি? প্যাটার্ন। যেমন আমাদের প্রকৃতি নানা রকম প্যাটার্নে ভরপুর। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে বলি, গাছের পাতাগুলো একটা প্যাটার্ন বা একটা ধারাকে অনুসরণ করে চলে। তারপর বিভিন্ন জ্যামিতিক আকৃতি, কোনো ডিজাইন সুনির্দিষ্ট একটা ধারাকে অনুসরণ করে চলে। এই সমস্ত কোনো একটা নির্দিষ্ট ক্রম অনুযায়ী চললে, কোনো একটা নির্দিষ্ট ধারা অনুযায়ী চললে সেই সমস্ত ঘটনাটাকেই আমরা কি বলতে পারি? প্যাটার্ন। এটুকু বুঝতে পারছি? হুম। আচ্ছা, এরপরে প্যাটার্নের মধ্যে আমাদের কিছুগুলো উদাহরণ দিছে। যেমন একদম যে প্রথম পৃষ্ঠা, অধ্যায়ের যে প্রথম পৃষ্ঠা, ওইখানে দেখবা যে প্রথম একটা চিত্র আছে। ওই চিত্রটার মধ্যে দেখতেছো কি কিছু কিছু টাইস খারাপভাবে, কিছু টাইস আড়াআড়িভাবে বসানো হয়েছে। অর্থাৎ একবার খারাপভাবে বসাইলে একবার আড়াআড়িভাবে বসাবে, একবার খারাপ বসাইলে একবার আড়াআড়িভাবে বসাবে। ও আচ্ছা, তাইলে ওইখান থেকে প্যাটার্নের প্রথম চিত্রটা খেয়াল করো। প্রথম চিত্রটার মধ্যে কি ছিল? একটা আড়াআড়ি টাইস যদি রাখে তার পাশে একটা খাড়াখাড়ি রাখবে। অর্থাৎ একটার বিপরীত ঠিক আরেকটা, এরকম একটা সুনির্দিষ্ট ধারাকে যেহেতু অনুসরণ করছে তাইলে ওইটাকে আমরা বলতে পারি প্যাটার্ন। আবার দ্বিতীয় চিত্রের মধ্যে খেয়াল করো করছে কি, প্রথমে কোনাকুনি ভাবে খেয়াল করো কতগুলো এক নামায় নিয়েছে, কোনাকুনি ভাবে কতগুলো এক নামায় নিয়েছে দুই কোণা থেকে। এরপরে খেয়াল করো এক আর এক যোগ করে মাঝামাঝি কত হয়? 2, সেই জন্য বসাইছে 2। এরপরে 1 আর 2 যোগ করে মাঝামাঝি কত হয়? 3, সেইখানে বসাইছে 3। আবার 2 আর 1 যোগ করে মাঝামাঝি হয় 3, সেই জন্য বসাইছে 3। এরপরে হচ্ছে আবার 1 আর 3 যোগ করে মাঝামাঝি হয় 4, সেজন্য বসাইছে 4। তারপরে 3 আর 3 যোগ করে মধ্যে হয় 6, সেই জন্য বসাইছে 6। 3 আর 1 যোগ করে কত হয়? 4, মধ্যে বসাইছে 4। আর কোন একটা 1 ছিল। তাহলে এই প্যাটার্নটা কোন ধারায় আগাইছে সেটাও আমরা বুঝতে পারছি। এখন আমরা তাহলে দেখছিলাম কি যে প্রথম চিত্রের মধ্যে সাধারণত টাইস আকারে সংখ্যাগুলো সাজাইছে বা বিভিন্ন সংখ্যার প্যাটার্ন সাজাইছে, আর দ্বিতীয় চিত্র সংখ্যাগুলো ত্রিভুজ আকারে সাজাইছে। দুইটা ক্ষেত্রেই যেহেতু একটা সুনির্দিষ্ট ধারা বিদ্যমান, তাইলে এদেরকে আমরা কি বলতে পারি? প্যাটার্ন। ক্লিয়ার? বুঝতে পারছি? এর পরের কনসেপ্টটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। স্বাভাবিক সংখ্যা থেকে আমরা কি কি প্যাটার্ন বের করতে পারি? প্রথমত একটা প্যাটার্ন হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয়। অর্থাৎ আমরা যে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি এটাকেও আমরা প্যাটার্নের একটা আওতার মধ্যে নিতে পারি। কিভাবে? আমরা প্রথমে 1 রে বাদ দিয়ে দেব। আগে প্রথমে 1 থেকে 100 পর্যন্ত লিখবো কতগুলো সংখ্যা, তারপরে 1 রে বাদ দিয়ে দেব। 1 রে বাদ দিয়ে দেব কারণ কি? কারণ 1 হচ্ছে মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। একটা মৌলিক সংখ্যা হইতে পারে, আবার যৌগিক হইতে পারে, যাই হোক ও কোনো একটা মানে একটা দুটো বৈশিষ্ট্য ধারণ করে, এই জন্য ও বাদ। তাইলে তারপরে থাকতেছে থেকে 2। এরপরে আমরা 2 রে এবং 2 এর যতগুলো গুণিতক আছে সবগুলোরে কাইটে দেব। 2 এর গুণিতক মানে কি? 2 অক্ষে 2, 2 দুগুণী 4, তারপর হচ্ছে 3 দুগুণী 6। এই সমস্ত যে অংশগুলা এগুলোই হচ্ছে তার গুণিতক। অর্থাৎ 2 রে আমরা নিলাম, এরপরে 2 এর গুণিতক প্রথমকে 4, 4 রে কেটে দিব। তারপরে 2 এর তারপরে গুণিতককে 6, 6 রে কেটে দেব। 8 রে কেটে দিব, 10 রে কেটে দেব, 12 রে কেটে দেব কারণ 6 দুগুণী 12। তারপরে 14 রে কেটে দেব কারণ 7 দুগুণী 14। এভাবেই করে 2 এর যতগুলো গুণিতক আছে সবগুলোরে আমরা কেটে দেব। ক্লিয়ার? বুঝতে পারছি এরকম? এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে 3 এর যতগুলো গণিতক আছে সেগুলোরে কেটে দিব। 3 রে নিব আর 3 এর যতগুলো গণিতক আছে সবগুলোরে কেটে দিব। অর্থাৎ 3 এর গুণিতক কে কে আছে? 3 দুগুণী 6, 6 তো আগেই কাটা গেছে যদিও, আবার লাগবে না তাইলে। তারপর 3 3 9, এই 9টাকে কেটে দেব। এভাবে করে 3 এর যতগুলো গুণিতক আছে সবগুলোকে আমরা কেটে দিব। এরপরে 4 আর নেওয়ার প্রশ্ন আসে না, কারণ 4 তো 2 এর গুণিতক হিসেবেই কাটা হয়ে গেছে। এরপরে থাকতেছে কে? 5। 5 এর গুণিতকগুলোকে আমরা কেটে দেব। তাহলে 5 এর গুণিতকগুলোর মধ্যে কে আছে? 5 অক্ষে 5, 5 নিজে তো আর কাটা যাবে না, যাবে কে? 5 দুগুণী 10 থেকে 10 কাটা যাবে। 10 তো আগেই 2 এর জন্য কাটা গেছিল। তারপর আমরা যদি বলি 3 5 15, 15 কাটা যাবে। এভাবে করে তারপর হচ্ছে 4 5 20, 20 কাটা যাবে, 25 কাটা যাবে। এই সংখ্যাগুলো 5 এর গুণিতক হিসেবে কাটা যাবে। এভাবে করে আমরা 100 পর্যন্ত ট্রাই করব যে কোন কোন সংখ্যাগুলো দিয়ে কাটা যাচ্ছে। তারপরে আমরা 6 দিয়ে ট্রাই করতাম, বাট 6 তো আগেই কাটা হয়ে গেছে 2 এর জন্য, এই জন্য 6 দিয়ে ট্রাই করব না, 6 কাটা। তারপরে 7 তো কাটা হয় না, এখন 7 দিয়ে ট্রাই করব। তাহলে 7 এর গুণিতক কে আছে? 7 দুগুণী 14, 3 7 21। এই সমস্ত সংখ্যাগুলো আস্তে আস্তে আমরা কেটে দেব 7 এর গুণিতকগুলো। তারপরে 8 9 10 আগেই কাটা হয়ে গেছে। এরপর আমরা দেখব 11 এর কতগুলো গুণিতক আছে, সেই 11 গুণিতকগুলো আমরা কেটে দেব। যেমন 11 অক্ষে 11, 11 দুগুণী 22, 22 আগে যদিও কাটা হয়ে গেছে তাইলে আর কাটা লাগবে না। এরপরে হচ্ছে 3 11 33, এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা কেটে দেব। এরপর হচ্ছে আমরা 13 এর গুণিতকগুলোকেও কেটে দেব। 13 দুগুণী 26, এরকম যে 13 এর গুণিতকগুলো আছে এগুলোকে আমরা আস্তে আস্তে 100 এর মধ্যে থেকে কেটে দেব। কোনো কিছুরে দুইবার কাটা লাগবে না, যা আগে কাটা হয়ে গেছে ওটা শেষ। এভাবে করে আমরা যখন মোটামুটি 15 পর্যন্ত প্রসেসটা কমপ্লিট করব তখন আমরা দেখতে পারবো কি যে কিছু কিছু সংখ্যা কাটা হয় নাই। যে সংখ্যাগুলো কাটা হয় নাই ওইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। ক্লিয়ার? বুঝতে পারছি এরকম?
বুঝছো? বুঝছো? তাইলে আমরা এখান থেকে বুঝলাম কি, যে আমরা এখানেও একটা সুনির্দিষ্ট ধারা বা একটা সুনির্দিষ্ট ক্রমকে অনুসরণ করে আমরা আস্তে আস্তে একটা স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন দাঁড় করাইতে পারছি, যার মাধ্যমে আমরা অনেকগুলো মৌলিক সংখ্যাকে বের করে নিয়ে আসতে পারছি। এরপরে এই পৃষ্ঠার একদম শেষের দিকে সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় বলে একটা কনসেপ্ট আছে, অর্থাৎ 2 পৃষ্ঠার শেষের দিকে যে সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় বলে একটা কথা আছে। এই সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়টা কি? এখানে অনেকগুলো ধারা দেওয়া থাকে, তার মধ্যে বিভিন্ন সম্পর্ক থাকে এবং সেই সম্পর্ক অনুযায়ী আমার পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে হয়। যেমন আমার এখানে দেওয়া আছে কি 3, 10, 17, 24, 31 এই সংখ্যার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে প্রত্যেকবার দেখতেছি কি যে প্রত্যেকবার পার্থক্য 7 করে বাড়তেছে। 7 করে বাড়লে কি হয়? কারণ আমরা দেখি যে 3 এর সাথে 7 বাড়লে হয় 10, 10 এর সাথে 7 বাড়ছে হয়েছে 17, 17 এর সাথে 7 বাড়ছে হয়েছে কত? 24, এভাবে করে ক্রমান্বয়ে বাড়ছে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি প্রথম পরবর্তী সংখ্যা হবে কত? 31 এর সাথে 7 যোগ হবে অর্থাৎ 38 হবে, আর তার পরবর্তী সংখ্যা হবে কত? 38 এর সাথে 7 যোগ হবে অর্থাৎ 45 যোগ হবে। ক্লিয়ার বুঝতে পারছি? ঝামেলা আছে এর মধ্যে? আর ঝামেলা আছে? আচ্ছা, এরপরে উদাহরণ 2 এ বললো কি আরও একটা অঙ্ক দিচ্ছে এবং বলছে সেখান থেকে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তাহলে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটা নির্ণয় করার জন্য আমরা যা করব, আগে খেয়াল করব যে প্যাটার্নটা কি, অর্থাৎ কোন প্যাটার্ন অনুযায়ী সংখ্যাগুলো সামনে আস্তে আস্তে আগাইছে। সংখ্যাগুলো সামনে আগানোর জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে খুঁজবো যে কি কি দিয়ে তারা সামনে আগাইছে। তাহলে আমরা যদি 1 আর 4 এর মধ্যে দেখি গ্যাপ হচ্ছে 3, তারপরে সংখ্যাটা হচ্ছে 4 আর 9, 4 আর 9 এর মধ্যে গ্যাপ কত? 5, তারপরে হচ্ছে 9 আর 16, এই 9 আর 16-র মধ্যে গ্যাপ কত? 7। তাইলে আমরা প্রত্যেকবার দেখতেছি এখানে তো কোনো নির্দিষ্ট গ্যাপ নাই, উল্টা গ্যাপ আরও একটা নির্দিষ্ট হারে বাড়তেছে, অর্থাৎ প্রত্যেকবার গ্যাপ বা প্রত্যেকবার পার্থক্য বাড়তেছে 2 করে। তাইলে এবার যদি পার্থক্য থাকে 9, তার পরের বার পার্থক্য হবে কত? 9 আর 2 11। তাইলে কি করবো? 11 যোগ করবো, 25 সাথে 11 যোগ করে 36 পাইলাম এবং এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্যাটার্ন। ক্লিয়ার বুঝতে পারছি এটুকু? এরপরের সংখ্যাটা বললো কি উদাহরণ 3, পৃষ্ঠা 3-এর উদাহরণ 3। ওইখানে খেয়াল করো অনেকগুলো সংখ্যা দেওয়া আছে এবং এর পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে আমরা একটা পার্থক্যগুলো বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা দেখতেছি 1 আর 5 এর মধ্যে আমার দুইটি সংখ্যার যোগফল কত দাঁড়াচ্ছে। এখানে পার্থক্য দিয়ে কাজ হবে না, এই জন্য আমরা দেখবো যোগফল। তাহলে দুইটি সংখ্যার যোগফল কত দাঁড়াচ্ছে? 6, তারপরে দুইটার কত দাঁড়াচ্ছে? 11, তারপরে দাঁড়াচ্ছে কত? 28। অর্থাৎ আমরা যদি খেয়াল করি যে দুইটি সংখ্যার যোগফল হচ্ছে কি সাধারণত পরবর্তী সংখ্যাটির সমান হচ্ছে। তাহলে আমরা সেটার দিকে খেয়াল করবো যে দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হবে। আর 17 আর 28 এই দুইটা সংখ্যার যোগফল হচ্ছে কত? 45। তাহলে পরবর্তী সংখ্যাটাও কি হবে? 45। ক্লিয়ার বুঝতে পারছি এটুকু? সমস্যা আছে এর মধ্যে আর? আচ্ছা, এর পরের কনসেপ্টটা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। ফিবোনাক্কি সংখ্যা জিনিসটা কি? সাধারণত পূর্ববর্তী দুইটা সংখ্যার যোগফল বা আগের দুইটা সংখ্যার যোগফল যদি তৃতীয়টার সমান হয় তাহলে সেটা কি আমরা বলতে পারি ফিবোনাক্কি সংখ্যা। যেমন এখানে পৃষ্ঠা 3-এর যে কাজটা এখানে দেওয়া আছে 0, 1, 1, 2, 3, 5, 8 এগুলো দ্বারা আসলে কি বোঝাচ্ছে? দেখো প্রথম দুইটার যোগফল 0 আর 1 তৃতীয়টার সমান অর্থাৎ 1 এর সমান, তারপরের দুইটা অর্থাৎ 1 আর 1 এর যোগফল 2 সেটা তৃতীয়টার সমান, তারপরে 2 আর 3 এর যোগফল সেটা পরবর্তীটা 5 এর সমান, তারপরে 5 আর 8 এর যোগফল পরবর্তীটা 13 এর সমান। এভাবে করে যদি দুইটা সংখ্যার যোগফল তৃতীয়টার সমান হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি ফিবোনাক্কি সংখ্যা। কি বুঝতে পারছি এটুকু? সমস্যা আছে এর মধ্যে? আচ্ছা, এরপরে হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বলতে আমরা সাধারণত কি বুঝি? স্বাভাবিক ক্রমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি সাধারণত? 1, 2, 3, 4, 5 এই সমস্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে এগুলো না? তাহলে এই স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফলগুলো বের করার জন্য আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে 4 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, দেখো, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। এটার কারণ কি? যে কোনো সংখ্যার যদি আমরা পদ সংখ্যার সাপেক্ষে বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? গড় বের করতে হবে না? গড় বের করার সূত্রটা সাধারণত কি? প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা এই দুইটারে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা গড়টা পাবো। সেই গড়ের যদি আমরা টোটাল পদ সংখ্যা দিয়ে গুণ করি তাহলেই তো আমরা কাঙ্ক্ষিত সমষ্টিটা পেয়ে যাবো। ক্লিয়ার বুঝতে পারছি এটুকু? ঝামেলা আছে এর মধ্যে? এরপরের যে কনসেপ্ট 4 মানে পৃষ্ঠা 4 নম্বরে প্রথম হচ্ছে কি প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়। তাহলে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল আমরা স্বাভাবিকভাবে আগের সূত্র দিয়ে নির্ণয় করতে পারবো, কিন্তু এখানে আমরা আরেকটা যে জিনিস দেখবো সেটা হচ্ছে একটা বর্গের সাহায্যে কিভাবে আমরা নির্ণয় করতে পারি। প্রথমত আমরা যদি দেখি 1 আর 3 এটা যদি নেই, 1 আর 3 যোগ হয়ে কত হচ্ছে? 4, একটা পূর্ণবর্গ সংখ্যা। আবার আমরা যদি 3 আর 5 যোগ করি, মানে আগের যে 4 ছিল আগের দুইটার যোগফল তার সাথে যদি নতুন করে 5 যোগ করি তাহলে সেটা হচ্ছে 9, সেটাও হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তার
তার সাথে যদি আমরা নতুন করে 7 যোগ করি, তার ফলে রেজাল্ট আসতেছে কত, আমার আগের বর্গগুলোর সাথে সব মিলাই 16 রেজাল্ট আসতেছে, যেটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। তাইলে আমরা এখান থেকে আমরা ধারণা পাইলাম কি, যে কোনো কিছু নির্দিষ্ট সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল অলওয়েজ সাধারণত পূর্ণবর্গ সংখ্যা হয়। ক্লিয়ার বুঝতে পারছি এটুকু? আচ্ছা, এর পরের কনসেপ্ট হচ্ছে কি, সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। বর্গের সমষ্টি কি? একটা ছোট্ট স্বাভাবিক সংখ্যা যেটা আমরা চাইলে দুইটা বড় সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। যেমন 8 সংখ্যাটারে আমরা চাইলে 2 এর স্কয়ার বলতে পারি। তাহলে 2 এর স্কয়ার হয় 4, আবার 2 এর স্কয়ার হয় 4, 4 আর 4 মিলে হয়ে যায় 8। অর্থাৎ একটা সংখ্যাকে দুইটা সংখ্যার স্কয়ার রূপে প্রকাশ করার যে পদ্ধতি, সেটাকে আমরা বলতে পারি সংখ্যার দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। এভাবে করে আমাদের আসলে খুঁজে খুঁজে দেখতে হবে কখন কোনটার সাপেক্ষে কারে পারফেক্টলি বর্গ করা যায়, এবং সেইভাবে করে লিখতে হবে। এটার এক প্রকার সঠিক নিয়মই হচ্ছে খুঁজে খুঁজে ট্রাই করা, যে কোনটার মাধ্যমে আমরা পারফেক্টলি হিসাবটা করতে পারতেছি বা দুইটা স্কয়ারের যোগফলে কাঙ্ক্ষিত সংখ্যায় নিতে পারতেছি। ক্লিয়ার বুঝতে পারছি এটুকু? এর পরের কনসেপ্ট হচ্ছে ম্যাজিক বর্গ গঠন। ম্যাজিক বর্গ কেমনে গঠন করে? ম্যাজিক বর্গ গঠন করার জন্য দুইটা, হ্যাঁ এটা ভালো বলতে দাও, এটা এখন বুঝাই দিতেছি, খাতায় দেখাই দিতেছি। মাহি, খেয়াল করে এই ম্যাজিক বর্গ সংখ্যা বোঝার জন্য আমাদের প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ম্যাজিক সংখ্যা। ম্যাজিক সংখ্যাটা কি? ম্যাজিক সংখ্যা বের করার যে সূত্রটা সেটা হচ্ছে এই যে n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখানে n আমরা কত বসাবো? যত ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা বের করতে চাই তত বসাবো। অর্থাৎ আমরা যদি 3 ক্রমের ম্যাজিক বর্গ বের করতে চাই তাইলে আমরা এখানে বসাবো 3। তাহলে n এর জায়গায় 3 বসলো, তারপরে n স্কোয়ারের জায়গায় কত বসবে? 3 এর স্কোয়ার মানে 9 যোগ 1 বাই 2। তাইলে এখানে কত হইলো? 3 ইন্টু উপরে 9 আর 1 10, তাইলে 3 ইন্টু 10 বাই 2। তাইলে আমার থাকতেছে কত? উপরে 3 ইন্টু 10 কত হয়? 30, 30 বাই 2 কত হয়? 15। ক্লিয়ার বুঝতে পারছি এটুকু? তাইলে আমরা এখান থেকে এই সূত্রটা অর্থাৎ n ইন্টু n স্কোয়ার প্লাস 1 বাই 2 এই সূত্রটা দিয়ে জানলাম যে 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা কত? 15। ঠিক তেমনি আমরা যদি 4 ক্রমের সাপেক্ষে হিসাব করি, 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা আমরা বের করতে পারবো। সেটা হচ্ছে ওই যে n মানে 4 ইন্টু n স্কোয়ার মানে 4 এর স্কোয়ার অর্থাৎ 16, তারপরে হচ্ছে যোগ 1 ডিভাইডেড বাই 2। তাইলে 4 এর জায়গায় 4 থাকলো, 16 আর 1 কত? 17, তারপরে হচ্ছে 2 এর জায়গায় 2 থাকলো। 17 গুণ 4 কত হয়? 68। 68 আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 34। এবং এখানে আমরা জানতে পারলাম যে 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা হচ্ছে 34। ক্লিয়ার বুঝতে পারছি এরকম? এখন তাইলে আমরা তো জানতে পারলাম এটার মাধ্যমে যে ম্যাজিক বর্গ সংখ্যা কত হবে, অর্থাৎ আমরা বাইর করলাম 3 ক্রমের ম্যাজিক বর্গ হবে 15, তারপর বাইর করলাম আমরা যে 4 ক্রমের ম্যাজিক বর্গ হবে 34। তাহলে এবার আমরা এই জিনিসটাকে কিভাবে আঁকবো? হ্যাঁ, এখন এই ম্যাজিক বর্গটা আমরা কিভাবে আঁকবো এটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমত আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ আঁকবো। এখন এই যে 3 ক্রমের ম্যাজিক বর্গ আমরা যদি আঁকতে চাই তাইলে আমরা কি করবো? আগে একটা বর্গ আঁকবো, আগে একটা বর্গ এঁকে নিব, এবং বর্গ আঁকার পর তার মধ্যে 3 তিরিকে 9টা ঘর বানাবো। 3 ক্রমে রাখলে কত বানাবো? 9টা ঘর বানাবো। 9টা? হুম। 4 ক্রমের হলে কি 16টা? 16টা, হ্যাঁ। অর্থাৎ স্কয়ার 3 হইলে 3 এর স্কয়ার, 4 হইলে 4 এর স্কয়ার হিসাবে ঘর বানাবো। হ্যাঁ, তাইলে এখানে আমরা কয়টা ঘর বানাবো? 3টা, মানে 3 তিরিকে 9টা। তাইলে 3 তিরিকে 9টা বানানোর জন্য এদিকে 3টা দিব দাগ, 3টে ঘর হইলো। তাইলে 1 2 3, 3টে হইছে। আর যদি খারাপভাবে 3টে দিই তাইলে অটোমেটিক্যালি 9টা হয়ে যাবে। 9টা হয়েছে। ক্লিয়ার বুঝতে পারছি এটুকু? সমস্যা আছে এর মধ্যে আর?
না। আচ্ছা, এখন তাইলে আমরা কি করব, একদম সিরিয়াল বাই সংখ্যাগুলো বসায় যাব। 1 2 3 4 5 6 7 8 9। ক্লিয়ার, বুঝতে পারছি এটুকু? এখন হ্যাঁ। এটা তো ম্যাজিক বর্গ হইল না, স্বাভাবিক সারি হইল। এটা দিয়ে আমরা কিভাবে ম্যাজিক বর্গে কনভার্ট করব? এই জন্য সেমভাবে আরেকটা ঘর রাখবো একটা তীর চিহ্ন দিয়া, এবং এইখানে ওই তিনটে ঘরই নিব। অর্থাৎ এদিকে খারাপ হবে এই তিনটে ঘর, তিনটে ঘর নিছি। আবার এই আড়াআড়িভাবে এখন যদি তিনটা নেই তাইলে আমার 9টা ঘর অটোমেটিক্যালি হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারছি এটুকু? এখন আমরা যেটা করব, হ্যাঁ। এইখান থেকে মাঝ বরাবর বসাবো 5, অর্থাৎ এইখানে যেটা মাঝ বরাবর ছিল মাঝ বরাবর 5টা রেখে দেব। তারপরে জোড় সংখ্যাগুলো কোনাকুনি সিরিয়াল বাই বসাই যাব। জোড় সংখ্যা প্রথমটা কত ছিল 2, তারপরটা কত ছিল 4, তারপরটা কত ছিল 6, তারপরটা কত ছিল 8। এই সংখ্যাগুলো আমরা এরকম কোনাকুনি সিরিয়াল বাই বসাই গেলাম, অর্থাৎ 2 4 6 8। ক্লিয়ার, বুঝতে পারছি এরকম? হ্যাঁ। এখন আমরা একটু আগে সূত্রের মাধ্যমে জানতে পারছিলাম যে 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা কত? 15 না? হ্যাঁ। তাহলে ম্যাজিক বর্গ সংখ্যা 15 মানে কি, আমরা যেদিক দিয়েই যোগ করি না কেন আমাদের রেজাল্ট কত আসবে? 15। তাহলে মানে এইটুকুর রেজাল্ট আমার কষ্ট আসতে হবে যোগ করিয়া 15। এখন 2 আর 6 কত হয়? 8। তাহলে 15 হইতে আর কত বাকি আছে? 10 11 12 7 বাকি আছে। 7। তাইলে 7 বসবে এইখানে। ক্লিয়ার, বুঝতে পারছি? এরপরে খেয়াল করো, আমার এখান থেকেও তো 15 বাইর করা লাগবে নাকি? তাইলে 4 আর 2 কত হয়? 6 6। 15 হইতে কত লাগে? 9 তাইলে এইখানে বসবে 9। ক্লিয়ার, বুঝতে পারছি? এরপরে খেয়াল করো, 8 আর 4 কত? 12 15 হইতে কত লাগে? 3 এইখানে বসবে 3। ক্লিয়ার, বুঝতে পারছি এটুকু? এরপরে হচ্ছে 6 আর 8 কত? 6 আর 8 14 15 হইতে কত লাগে? 1 এখানে বসবে 1। এই হয়ে গেছে 3 ক্রমের ম্যাজিক বর্গ। এটাই হচ্ছে 3 ক্রমের ম্যাজিক বর্গ। বর্গ। ক্লিয়ার, বুঝতে পারছি এটুকু? এখন যদি আমরা যে কোনো দিক থেকে যোগ করি, এভাবে করি বা এভাবে করি বা এভাবে করি, যে কোনো একটা সরলরেখা বরাবর যোগ করলে আমরা দেখব যে এখান থেকে আমাদের ম্যাজিক বর্গ সংখ্যার রেজাল্ট যে 15 সেইটাই আসতেছে। ক্লিয়ার, বুঝতে পারছি এটুকু? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা 4 ক্রমের ম্যাজিক বর্গটা আঁকার চেষ্টা করি। 4 ক্রমের ম্যাজিক বর্গ আঁকার জন্য আগে 16টা ঘর এঁকে নিতে হবে। 16টা ঘর কেমনে আঁকবো? আগে বড়সড় একটা বক্স নিয়ে নিব। বড়সড় একটা বক্স নিয়ে নেব। বক্সের মধ্যে 4টা ঘর আঁকবো আগে। একটা খারাপ হবে, 2টা, এই দিলা, এই হয়ে গেল 3টা 4টা। ক্লিয়ার, বুঝতে পারছি এরকম? এরপরে আমাদের যেটা করতে হবে আড়াআড়িভাবে 4টা ঘর রাখতে হবে। অর্থাৎ একটা, এই হলো 2টা, এই আরেকটা দিয়ে দিলে 3টা 4টা হয়ে গেছে। ক্লিয়ার, বুঝতে পারছি এরকম? বুঝছো? এরপরে আমাদের যেটা করতে হবে সিরিয়াল বাই 1 থেকে 16 পর্যন্ত সংখ্যা বসাই দিতে হবে। অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এটা দেখাইতেছি আগে, আগেরটাও যেরকম সিরিয়াল বাই সাজাই নিছি, এটাও আগে কি করবো আমরা সিরিয়াল বাই সাজাই নেব। ক্লিয়ার, বুঝতে পারছি এরকম? এরপরে 4 ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যা বানানোর জন্য আমরা যেটা করব, কোনাকুনি একটা র্যাক নিব। এই যে 13 থেকে শুরু করে এই কোনাকুনি যে র্যাকটা যার মধ্যে পড়ে, এগুলো আমরা দাগাই নেব। ক্লিয়ার, বুঝতে পারছি এরকম? আর এই কোনাকুনিও আরেকটা নিব, অর্থাৎ এই যে 1 6 11 16 এই সংখ্যাগুলোরেও সিরিয়াল বাই করে নেব। ক্লিয়ার, বুঝতে পারছি এরকম? এরপরে একটা 4 ঘরের আরেকটা ঘর তৈরি করব, হুবহু সেম রকম আরেকটা ঘর তৈরি করব। অর্থাৎ একটা বর্গ নিব এবং বর্গটা এখানে আমরা আঁকা শুরু করব। একটা, দুইটা, 3টা 4টা। তারপরে এখান থেকে হইলো একটা, 2টা, 3টা 4টা। এরপরে আমরা যেটা করব, এই কোণার মধ্যে এই যে 2টা কোণা আঁকছি, এই কোণার মধ্যে যা পড়ে নাই ওই সংখ্যাগুলোর জায়গা মতো লিখে যাব। অর্থাৎ এই যে 5, এই যে 9, এগুলোর উপরে কি কোণার দাগটা পড়ছে? পড়ে নাই। তাহলে এইগুলো যেখানে ছিল ওইখানে রেখে দেবো। অর্থাৎ এই 5-এর জায়গায় 5 রেখে দিলাম, 9-এর জায়গায় 9 রেখে দিলাম। আবার দেখো এই 14 আর 15-এর উপরেও কোনাকুনির দাগ পড়ে নাই, সুতরাং 14ও জায়গা মতো থাকবে, 15ও জায়গা মতো থাকবে। এরপরে দেখো এই 2 আর 3-এর উপরেও কোনাকুনির দাগ পড়ে নাই, এটাও জায়গা মতো থাকবে, 2ও জায়গা মতো থাকবে, 3ও জায়গা মতো থাকবে। এই দেখো 8 আর 12, এই 8 আর 12-এর উপরেও কিন্তু কোনাকুনির দাগটা ঠিকঠাক পড়ে নাই। যেহেতু পড়ে নাই, সুতরাং এই 8 আর 12 আমার কি হবে? জায়গা মতো থাকবে। এই যে 8-এর জায়গায় 8 থাকলো আর এই 12-এর জায়গায় 12 থাকলো। এরপরে আমরা যেটা করব, এই যে কোনাকুনিটুকু ছিল, এই যে কোনাকুনিটুকু, এই কোনাকুনিটুকুকে আমরা উল্টাইয়া লিখবো। কোনা ঠিকই রাখবো, বাট কোনাটাকে উল্টাইয়া লিখবো। অর্থাৎ এই কোনা একটু খেয়াল করো, এখানে খেয়াল করো, এই কোনায় 4 ছিল কোন দিকে? উপরের দিকে না? তাহলে 4 আমরা এখানে নিচ দিক থেকে শুরু করব। অর্থাৎ উল্টাভাবে একটু খেয়াল করো, এখানে ছিল 4, এই 4 ছিল উপরের কোনায়, এখানে আমরা 4 রাখবো নিচের কোনায়। তারপর এদিকে ছিল 7, আমরা এদিক দিয়ে দেবো 7। এদিকে ছিল 10, আমরা এদিক দিয়ে
দেবো 10, তারপরে এদিকে ছিল 13, আমরা এদিক দিয়ে দেবো 13, উল্টাভাবে দিয়ে দিলাম আর কি। এই কোণাটারে জাস্ট উল্টাইয়ে এই কোণা এর রেখে দিলাম। ক্লিয়ার, বুঝতে পারছি এরকম? 10 আর 13 23 আর 4 এখন যোগ করা লাগবে না, খালি উল্টোভাবে কোণায় রেখে দিছি, এইটু বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, এরপর দেখবো অটোমেটিক্যালি হয়ে যাবে। এরপরে যাও, এই যে এই 1 থেকে 16 পর্যন্ত, 1 6 11 16, এইটার যে কোণাটা ছিল 1 6 11 16, এই কোণাটাকে আমরা উল্টাইয়ে দেবো, এই কোণাটাকে উল্টাই দেবো, অর্থাৎ 16টা যাবে উপরে, তারপরে আস্তে আস্তে কি আসবে 11, তারপরে কি আসবে 6, তারপরে আসবে 1। এখন তুমি এইভাবে যোগ করো, এইভাবে যোগ করো, বা এই খারাপভাবে যোগ করো, বা কোনাকুনি যোগ করো, যেদিকই যোগ করো, ওই যে 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা যারা 34, ওই 34ই পাবা, অটোমেটিক্যালি হয়ে গেছে, এখানে কোনো সমস্যা নাই। ক্লিয়ার, বুঝতে পারছি এরকম? না, তাহলে এখন এই ধারাটা মনে রাখতে হবে যে তোমার মূলত অঙ্কের প্রসেসটা কি। ক্লিয়ার এটুকু? হ্যাঁ আচ্ছা, এই যে দাঁড়া আমি সাজাই দিছি এই কথা কোনো বলবো না ম্যাজিক বর্গ গঠন, বিভিন্ন কৌশলে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। এরপরে হচ্ছে কি সংখ্যা নিয়ে খেলা বলে একটা পার্ট আছে, অর্থাৎ বিভিন্ন সংখ্যার মধ্য থেকে আমরা প্যাটার্ন, 7 নম্বর পৃষ্ঠায় যাও, বিভিন্ন সংখ্যার মধ্য থেকে আমরা একটা প্যাটার্নকে খুঁজে বের করার চেষ্টা করব যে ওইখানে আসলে কোন প্যাটার্নটা এক্সিস্ট করতেছে। যেমন বিভিন্ন প্রকার স্বাভাবিক সংখ্যা আছে, স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে আছে আমরা দেখতেছি যে প্রথমে 4 দিয়ে একটা প্যাটার্ন সাজাইছে, তারপরে 7 দিয়ে সাজাইছে, 10 দিয়ে সাজাইছে, এর মধ্যে আমরা 3 ক যোগ 1 এই প্যাটার্নটা খুঁজে পাইলাম, অর্থাৎ ক এর বদলে আমরা ওইখানে যত নাম্বার ক্রমিক তত বসাবো, অর্থাৎ 1 নম্বর চিত্র হইলে ক এর জায়গায় 1 বসাবো, 2 নম্বর চিত্র হইলে ক এর জায়গায় 2 বসাবো। এইভাবে করে আমাদের সাধারণত খুঁজে বের করতে হবে যে ওইখানে কোন প্যাটার্নটা আছে। এখানে যে কোনো প্যাটার্ন থাকতে পারে, কিন্তু সাধারণত যেটা থাকে সেটা হচ্ছে 1 ক যোগ 1, 2 ক যোগ 1, বা 2 ক যোগ 3, বা এরকম কোনো সাধারণত ছোটোখাটো প্যাটার্নই থাকে, এর বাইরে বড়সড় প্যাটার্ন সাধারণত থাকে না, এগুলোর মধ্যে একটু খুঁজতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি এরকম? হ্যাঁ আচ্ছা, এরপরে হচ্ছে উদাহরণ 4-এ দেখ, উদাহরণ 4-এ একটা অঙ্ক দেওয়া আছে এবং প্যাটার্নটির চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করতে বলছে। তাইলে ওইভাবে করে আমরা আগে প্রথমত কী করবো, এটার জন্য যে প্যাটার্নটা ছিল সেই প্যাটার্নটা বের করব, এবং সেই প্যাটার্নটার মধ্যে এন এর মান অর্থাৎ ক এর মানগুলো বসাইতে থাকবো, এবং আস্তে আস্তে আমাদের কাঠির সংখ্যা নির্ণয় হইতে থাকবে। আর একটু আগে আমরা যে সূত্রটা শিখছিলাম, এখানে সমষ্টিও নির্ণয় করতে বলছে। 8 নম্বর প্রশ্নের মধ্যে গ নাম্বারে দেখ একটা সমষ্টি নির্ণয় করতে বলছে। এখানে বলছে কি যে প্যাটার্নটির প্রথম 50টা চিত্র তৈরি করতে মোট কতটা কাঠি দরকার তা নির্ণয় করতে হবে। তাহলে প্রথম 50টা চিত্র তৈরি করতে আমরা কি করব, প্রথম চিত্রে কতটুকু লাগে সেইটা হিসাব করব, আর 50তম প্যাটার্নে কাঠির সংখ্যা যতটুকু লাগে সেইটা হিসাব করব। তারপরে সমষ্টি বের করার সূত্রটা আমরা আগে কি পড়ছিলাম, যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। তাহলে আমরা সেই হিসাবটার মধ্যে মান বসাই দিলেই হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারছি এরকম? এখন কি তাহলে এই কনসেপ্টটুকুর মধ্যে আর কোনো সমস্যা আছে? না এখন তাইলে তুই ওই সায়নাটা যাবি কখন?